হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হল সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে নয় বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চায় বিএনপি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত। ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি। এবং 6 দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। সংকট সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শেষে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন দাখিল করা হবে। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য আওয়ামী লীগের সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে হাজির করা হয়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে চতুর্থ দফায় হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 19 আসামিকে। দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন তারা। এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন থাকলেও আরও 3 মাস সময় বাড়িয়ে 20 জুলাই পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 2 মাস সময় বাড়ানো হলেও তা যত দ্রুত সম্ভব দাখিলের কথা বলেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাত করা পরানোর অভিযোগ করেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এ সময় কতিপয় আসামিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ করেন পুলিশ সদস্যরা। তবে আসামিরা হুমকি না হলে তাদের হাত করা না পরানোর নির্দেশ দেন আদালত। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছেন। আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65, এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো ট্রাইব্যুনালের 23টি মামলার মধ্যে আসলে 6 মরদেহ পোড়ানো এবং চানখারপুলের 7 জনকে হত্যার চার্জশিট দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিচার ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সুযোগ সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান তিনি। এত বড় একটা দায়িত্ব, এটা আমি সবসময় বলি, তুমি খেয়াল করে দেখো, আল্লাহ যে কাজটা করে সেটা তোমরা এই দুনিয়ায় করো। এই চিন্তা মাথায় রাখার পর কোনো মানুষ কিভাবে ডিসঅনেস্ট হয় এটা আমার মাথায় ঢুকে না। তোমাদের মধ্যে 90% অনেস্ট আছো, ঠিক আছে, 10% মানুষ সম্পর্কে তো অনেক বদনাম শুনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সমালোচনা করেন আসিফ নজরুল। আমার বিশ্বাস, তোমরা যদি চাও যত জালিম শাসকই হোক, যত খারাপ শাসকই হোক, খারাপ শাসক থাকলে কম প্রতিকার দিতে পারবা, ভালো শাসক থাকলে বেশি প্রতিকার দিতে পারবা। কিন্তু তোমরা যদি চাও তোমার প্রতিদিন তোমার 2-3টা ভালো কাজ করার স্কোপ তোমার
বিচার অঙ্গনই তোমার মধ্যে থাকবে। যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয় সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি। আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব। আইন উপদেষ্টা বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অভিজ্ঞতা অর্জন করতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এখানে ছুটে আসেন। কিন্তু এমন সুনাম করতে হবে যেটা উপমহাদেশ থেকে অন্যান্য দেশদের তোমাদের সাথে যোগাযোগ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এরকম যদি সড়ক মহাসড়ক যানজটমুক্ত রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যে নিয়ম নির্ধারণ করা হয়েছে তা সারা বছর ধরে এগিয়ে নেয়ার সময় এসেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাতেও সর্বনিম্ন লোডশেডিং হবে, পথে মানুষের ভোগান্তি হবে না। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও শান্তিপূর্ণ হবে। সংস্কার না করে জাতীয় আর স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। যারা বাংলাদেশে একটি বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ও শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমানের স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমানের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শ্রমিকদের ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমরা নেতা কর্মীরা বুঝতে পারি 31 দফার প্রতিটি দফাকে হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মননে নিতে পারি, তাহলে বাংলাদেশে আমাদের মাধ্যমে একটা সোশ্যাল রেভলিউশন আসা সম্ভব। এ কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি, আগামী সংগ্রাম এবং আন্দোলন এবং দেশ গঠনের জন্য শ্রমিক শ্রেণীর অনিবার্য নেতৃত্ব অপেক্ষা করছে। বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র, কোনো প্রক্রিয়া শুরু হয়, বিএনপি রাজপথ দখলে নিয়ে জনগণের পাশে থেকে গণতন্ত্রের যাত্রায় ভূমিকা পালন করবে। স্মরণ সভায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জনগণের সরকার প্রয়োজন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে ভূমিকা, সেই ভূমিকা যথাযথভাবে পালন করে আমরা তার সেই অপূর্ণ স্বাদ আমরা যেন পূরণ করতে পারি। সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার তাগিদ দেন বিএনপি মহাসচিব। যারা আজকে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। আগামীতে সুবিধাবাদীদের হাতে যেন দেশ পরিচালনার দায়িত্ব না যায়, সেই জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায়, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখেই রাষ্ট্রপতির ক্ষমতায়নে একমত বিএনপি। পাশাপাশি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার সুপারিশে দ্বিমত পোষণ করেছে দলটি। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে শীঘ্রই এসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর আশা করেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় বসে বিএনপি, যেখানে প্রজাতন্ত্র আর রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে একমত না হওয়ায় বৈঠক গড়ায় দ্বিতীয় দিনে। রোববার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। অসমাপ্ত আলোচনা থেকেই মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। বলেন, রাষ্ট্রপতির ক্ষমতায়ন ইস্যুতে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা চলছে। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের মতামত দেওয়ার সুপারিশ করেছে দলটি। সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় ইসি সিনিয়র সচিব এক ব্রিফিংয়ে জানান, নিবন্ধনে আগ্রহী বেশ কিছু দলের আগ্রহে সময় বাড়ানো হয়েছে। এর আগে দুপুরে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল জানায়, ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুসারে নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় এনসিপি। এমআর আসাদের রিপোর্ট। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পর। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা সিইসির সামনে তুলে ধরেন দলের 5 প্রতিনিধি। বৈঠক শেষে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান, নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে এনসিপি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। সরকারের ঘোষণার আগে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশনের কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও মত দেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। ইসির সিনিয়র সচিব জানান, 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন দলের নিবন্ধন আবেদনের সময়সীমা। 20 এপ্রিল যেটা আজ শেষ হচ্ছে, এটা বাড়ানোর কোনো সিদ্ধান্ত কমিশন থেকে নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির করব। নতুন নিবন্ধন পেতে 65 আর সময় বাড়ানোর আবেদন করেছে 46টি দল। কেউ কেউ বলেছেন 3 মাস বাড়াতে হবে, কেউ 15 দিন বেড়েছেন, নির্দিষ্ট তারিখ দিয়ে বলেছেন, কেউ 6 মাস পর্যন্ত বাড়িয়েছেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে এবার মহাসমাবেশ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে অবস্থান নেয় তারা। 6 দফা দাবিতে যৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানান আন্দোলনের সমন্বয়করা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়া হাতিয়ার, এমন নানা স্লোগানে মুখর ছিল রাজধানীর আগারগাঁও সমাবেশ স্থল। রোববার দুপুর 12টার দিকে হাতে 6 দফা দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এই সময় নিজেদের দাবির সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। আমাদের 6 দফার প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যে 30% প্রমোশনের যে হচ্ছে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমরা মানি না। আমাদের মূল দাবি হচ্ছে ডুয়েট প্রতিষ্ঠান হচ্ছে একটি, যা পুরো ডিপ্লোমা হচ্ছে সেক্টর হচ্ছে বাংলাদেশে হচ্ছে 49টি, আর বেসরকারি আছে 109টির মতো। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে রাজপথ দখলের পাশাপাশি লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে ঋণ বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশু দিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাআল্লাহ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেলেও দ্রুত দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিকে এগিয়ে যাব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী পারভেজকে ছুরিকাঘাতে হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 19 এপ্রিল শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাকে নিজ সংগঠনের সক্রিয় কর্মী দাবি করে নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান তিনি। ছাত্র নেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ মহানগরীর নেতারা। জানাজা শেষে পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিদ্ধান্তের প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে হাজারো মার্কিনী। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলছেন আন্দোলনকারীরা। এদিকে গাজায় ইসরায়েলে হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের বিতাড়িত করা, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধে দেশ জুড়ে আবারও বিক্ষোভ করছেন মার্কিনীরা। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান শহরগুলোতে রাজপথ কাঁপান তারা।
হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমানো বা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলছেন এটি মার্কিনীদের স্বাধীনতার জন্য নতুন লড়াই। গাজা ও ইউক্রেনের পক্ষেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম 50501। এর অর্থ 50 অঙ্গরাজ্যে 50 বিক্ষোভ, একটি আন্দোলন। এ কর্মসূচির নাম দেয়া হয় ন্যাশনাল ডে অফ অ্যাকশন। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত 18 মাসে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 51,100। 12টি প্রধান দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় বলেন, ফিলিস্তিনি শিশুদের দিনে এক বেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। কারণ 43টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠীর প্রায় 95% তাদের পরিষেবায় স্থগিত বা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ওদিকে স্টার সানডে উপলক্ষে 30 ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করেও তা মানছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন রুশ বাহিনী এখনও হামলা অব্যাহত রেখেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কামাল সিদ্দিকী এলিন সহ আরও বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। আগামী 21 এপ্রিল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এরপর যথাক্রমে 28 এপ্রিল, 1, 3, 6 ও 8 মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে শ্রীলঙ্কার হাম্বেনটটায়। এই ছিল সংবাদে। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে নয় বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চায় বিএনপি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত। ঐক্যমত কমিশনের চূড়ান্ত সুপারিশে নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি। এবং 6 দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। সংকট সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।